একটা ফোন আসলো আমার কাছে, ওর এক বন্ধু ফোন করলো যে ওকে পাচ্ছি না, ও গুলি খাইছে। ও দেখছে যে গুলি খাইছে, গুলি খাওয়ার পরে কোথাও পড়েছিল, ওকে আর পাওয়া যাচ্ছে না। স্বাধীনতার পর এর এত বড় গণ অভ্যুত্থান তো বাংলাদেশ কখনো দেখে নাই। বিদেশ থেকে একজন বলতেছে আমি করছি, না করলে কিচ্ছু হইতো না। মানে প্রত্যেকেরই মনে হচ্ছে সে হচ্ছে একমাত্র হিরো, আর কেউ কিছু করে নাই, ও না থাকলে এই আন্দোলনে কিছুই হইতো না, এই অভ্যুত্থানে কোনো ফল পাইতো না। জুলাইয়ের ক্রেডিট নিয়ে এখন যেরকম ভাবে শুরু হয়েছে আর কি, যে আগ্রহ দেখা যাইতেছে, জুলাইয়ের স্বপ্নের প্রতিষ্ঠা করার সে আগ্রহ দেখা যাচ্ছে না। এই বিভেদ কেন তৈরি হলো? জুলাই আগস্টের আন্দোলনের সাথে সম্পৃক্ত যে সমস্ত ছেলেপিলে ছিল প্রত্যেকেই এই কথাটা বলবে যে আসলে আমি ভোট দিতে পারি না, এটা আমার একটা কারণ আন্দোলনে যাওয়া। বাইনারির বাইরে পডকাস্ট সিরিজে আজকে আমাদের সাথে আছেন তুমুল জনপ্রিয় লেখক, চিত্রনাট্যকার নাজিমুদ্দৌলা। নাজিমুদ্দৌলা, আপনাকে পোস্টে স্বাগত জানাই। থ্যাংক ইউ। কেমন আছেন? এই তো ভাই আছি। আপনার সাথে আসলে অনেক বিষয় নিয়ে আলাপ করা যায়, বিশেষ করে আপনি যেই সেক্টরে কাজ করেন সেখানে আপনি একজন স্টার। কিন্তু আজকে আমরা আসলে আপনার জায়গাটা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো আমাদের এইখানে গত 1 বছর আগে যেই বিরাট একটা গণ অভ্যুত্থান ঘটে গেল সেই অভ্যুত্থান নিয়ে। কারণ কোনো না কোনোভাবে এই অভ্যুত্থানের সাথে আপনি, আপনার পরিবার, আপনি খুব ওতপ্রোতভাবে জড়ায় আছেন। এইটা ছাড়াও আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়, সেইখানেও আপনার বেশ কিছু অবজারভেশন আছে। এই সব কিছু মিলাই আজকে মূলত আমরা আলাপটা করতে চাই। প্রথমে যেটা বলবো যে ধরেন আপনার যে নিজের জুলাইটা, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা জুলাই আছে, সেই জুলাইতে কেউ কিছুটা বেশি আছে, কিছুটা কম আছে। আপনার এই জুলাইটা, আপনার সময় জুলাইটা কেমন ছিল আপনার জন্য? একটু পূর্ববার থেকে আসবো। আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে যে আমরা আসলে একটা নন পলিটিক্যাল পরিবারের সদস্য। মানে আমার ফ্যামিলির কেউ কখনো কোনো সময় রাজনীতিতে জড়িত ছিল না, এবং হচ্ছে শুধু রাজনীতি না, সরকারি কোনো সংস্থায় চাকরি করে এমন কেউ ছিল না। তো আসলে কোনোভাবেই সরকারের সাথে আমরা কানেক্টেড ছিলাম না। দ্যাটস ওয়াই রাজনীতির সাথে আমাদের একটা দূরত্ব ছিল সবসময়। এবং এই যে আমরা যখন ভোটার হয়েছি ওই সময় পর থেকে দেখা গেছে যে একটা বড় সময় জুড়ে একটা দলই ক্ষমতায় ছিল। দ্যাটস ওয়াই আসলে ভোটের ব্যাপারটা আমাদের মাথায় ভাবে কাজ করতো না। তো বলা যায় যে আসলে রাজনীতি নিয়ে কোনো চিন্তা ভাবনা তেমন একটা করতাম না আমরা কোনো সময়। এই জুলাই আগস্টটা আমার লাইফের সবচেয়ে বড় যে পরিবর্তনটা আনছে সেটা হচ্ছে যে আমি একটা অরাজনৈতিক পরিস্থিতি থেকে ধাক্কা খেয়ে রাজনীতির একটা গর্তের মধ্যে পড়ে গেলাম। তো জুলাই আগস্টে যেটা হয়েছে যে আমরা 3 ভাই আমার ফ্যামিলিতে, আমি সবার বড়। আমরা 3 ভাই, 3 জনই যুবক বয়সী। তো এই বয়সের ছেলেদের কি হয়, তাদের রক্ত গরম, টকবক করে। তো ওরা আসলে যে কোনো অন্যায় অবিচার এগুলো পছন্দ করে না, এগুলোর বিরুদ্ধে অটোমেটিক্যালি এদের মধ্যে একটা স্পৃহা কাজ করে যে আমরা এই পিছনে যাব এবং হচ্ছে মানে এই অন্যায়ের প্রতিবাদ করব। তো সেই জায়গা থেকে যখন জুলাই আগস্টে আন্দোলনটা শুরু হলো, তখন থেকেই একটা ভেতরে একটা তাড়না কাজ করতো যে আসলে একটা অন্যায় হচ্ছে, এই অন্যায়টা আমরা কি মানতে পারি কিনা, এটা তো আমাদের মানা উচিত না। তো আমি যেহেতু বড় ছিলাম, আমার বাবা নাই, তাই আমি আমার ফ্যামিলিতে অভিভাবকের জায়গাতে ছিলাম, আমার বাবার জায়গাতে ছিলাম। তো অবভিয়াসলি বড়রা তো একটু ভয় পায় যে না যাইস না, গেলে সমস্যা হবে এই সেই। তো এই জায়গাটা আমি নিয়েছিলাম, এবং আমি এটা নেওয়ার কারণে আমার ছোট ভাইদেরকে আমি কিন্তু বাধা দিতাম যে যাইস না। যদিও আমার নিজের মন থেকে ইচ্ছা হইতো আমি নিজেই চলে যাই। একটা পর্যায়ে গিয়ে যেটা হলো, ওদেরকে আমি আর আটকে রাখতে পারিনি। তো একটা কথা তো আমি আগেই বলছি যে আসলে আমাদের সরকারি কোনো কিছুর সাথে আমরা জড়িত ছিলাম না, এবং আমাদের ইচ্ছাও ছিল না। আমার ছোটো 2 ভাইয়ের কিন্তু কোনো রকমের প্ল্যান ছিল না যে গভর্নমেন্ট জব করবে, কোটা নিয়ে তাদের কোনো মাথায় ব্যথা অ্যাকচুয়ালি ছিল না। তাদের লাইফের গোল ডিফারেন্ট, তার দেশের বাইরে চলে যাবে আমার প্ল্যান ছিল। কিন্তু আন্দোলনের সময় যখন তাদেরই বন্ধুবান্ধব ভাই ব্রাদার খবর পেলো যে হচ্ছে গুলি খাচ্ছে, মারা যাচ্ছে, এরকম হচ্ছে, তাদেরকে আর ঘরে আটকে রাখা যায় নাই, তারা বের হয়ে গেছে। এবং ওই যে বাবা ছেলে যুদ্ধে চলে গেলে বাবা যেমন একটা আশঙ্কার মধ্যে জীবনযাপন করে, ওই আশঙ্কার মধ্যে আমি ছিলাম। প্রতি মুহূর্তে আমার ভয় লাগতো যে আসলে আমার 2টা ভাই বাইরে রাস্তার মধ্যে আছে, স্লোগান দিচ্ছে, না জানি কখন কি হয়ে যায়। এবং আনফর্চুনেটলি আমার লাইফে সেটা ঘটছে, এবং আমার একটা ভাই গুরুতর আহত হয়েছে। তো আমার জন্য আসলে জুলাইটা না আমার লাইফে সবচেয়ে বড় ইভেন্ট। মানে আমাদের পারিবারিক ইতিহাসে এত বড় ইভেন্ট আমাদের আসে নাই। জুলাই যে ইভেন্টটা আমাদের এখানে ক্রিয়েট করে দিস, তো এই জন্য আসলে জুলাই আসলে আমার লাইফে অন্যরকম একটা উচ্চতায় মর্যাদায় আছে, এবং সবসময় হয়তো থাকবে। রেস্ট অফ দ্য লাইফ আমি জুলাইকে প্রতি বছর
প্রতি বছর না, অ্যাকচুয়ালি জুলাইয়ের মধ্যে আমি সবসময় থাকবো। আপনার যে ভাই আহত হইলেন, কিরকম, কবে ঘটলো ঘটনাটা, কি? এটা একদম লাস্ট মোমেন্টে, আপনার হচ্ছে 5 তারিখ ভোরবেলা, সকালবেলা। আমি তখন ঘুম থেকে মাত্র উঠছি, ওই সময় নাস্তা করে একটা ফোন আসলো আমার কাছে। ওর এক বন্ধু ফোন করলো যে তোমার ছোট ভাই তপুর একটা ফ্রেন্ড ফোন করলো যে ওকে পাচ্ছি না, ও গুলি খাইছে। ও দেখছে যে গুলি খাইছে, গুলি খাওয়ার পরে কোথাও পড়েছিল, ওকে আর পাওয়া যাচ্ছে না। তো ওই ফ্রেন্ডও কাঁদতে কাঁদতে ফোন করছে। তো আমি খাবার মুখে ছিল, আমার খাবার পড়ে গেছে, এবং আমি আর চিন্তা করতে পারতেছিলাম না যে কি ঘটলো, এটা কেন ঘটলো। আমি কিন্তু কিচ্ছু জানি না যে 5 তারিখে এদিকে সরকার পতন হয়ে যাচ্ছে, আর্মি ক্ষমতা নিচ্ছে, এরকম অনেক কিছু ঘটনা, অনেক কিছু হচ্ছে। আমি কিন্তু এগুলো কিচ্ছু জানি না। আমার মাথায় একটাই জিনিস যে আমার ভাই কোথায়। এরপর যখন আমি লাস্ট খবর পাইলাম যে ও ছিল হচ্ছে আপনার বাড্ডা এরিয়াতে, ব্র্যাক ইউনিভার্সিটি আশেপাশে কোথাও। এবার আমি গেলাম হচ্ছে ওকে নিয়ে আসার জন্য, বা কী অবস্থা আমি তো জানি না, যখন শুনছি গুলি খাইছে, কী হয়েছে আমি জানি না। এবং ওকে যখন আনতে গেলাম, গিয়ে দেখলাম যে পুলিশ এমনভাবে গুলি করতে চারিদিকে যে সামনে যাওয়া মুশকিল। তো আমাকে আমার ফ্রেন্ডরা বলতেছিল যে এখানে কোন একটা বাড়ির ভেতর ও গিয়ে লুকায় আছে। কোন বাড়িতে আছে, ও গুলিটা কোথায় খাইছে, ও কি বেঁচে আছে না মারা গেছে, আমি কিচ্ছু জানি না। এরকম অবস্থায় 5টা ঘন্টা কাটছে আমার। আমি দূর থেকে খালি দেখছি, সামনে আগে গেলে তো আমি নিজে গুলি খাবো, পুলিশ এলো পাথারি গুলি করতেছিল। তো আমার ওই অবস্থা গেছে ওই সময়টাতে। 5টা ঘন্টা আমি আসলে বুঝায় আপনাকে বলতে পারবো না যে ওই 5টা ঘন্টা আমার কিভাবে কাটছে, মানে কোন জায়গা থেকে, যে আমি জানি না আমার ভাইটা বেঁচে আছে কিনা। আর এদিকে কিন্তু যে সরকার পতনের অনেক কিছু, এগুলো কিন্তু জানি না কিছু, আমি একদম কিছু জানি না। সো আমি আসলে জানি না যে আমার ভাইয়ের লাশটাও আমি পাবো কিনা। 5 ঘন্টা পরে যখন গোলাগুলি একটু কমছে, তখন কিছু ছেলেপিলে তাকে ওখান থেকে নিয়ে, ও একটা বাসার মধ্যে লুকায় ছিল। ওর সমস্ত শরীরে গুলি লাগছে, 6টা গুলি, একটা চোখে লাগছে, আর বাকিগুলো চোখে 2টা লাগছে, আর সারা শরীরে মোট 40টা ছিল। ওকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। ওইখানে গিয়ে আমি দেখলাম ফার্স্ট আমার ভাইকে, যে না, সে বেঁচে আছে। একদম বাজে অবস্থা, কিন্তু বেঁচে আছে। আচ্ছা ভাই, এবার একটু আরেকটু ভিতরে ঢুকি। যে ধরেন জুলাই যখন ঘটতেছে, সেই সময়টাতেই সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু আবার, ধরেন আপনি একজন লেখক, লেখালেখি করেন, আপনার ফলোয়াররা আছে, আপনি তুমুল জনপ্রিয় কিন্তু পাঠক সমাজে, এরকম আরো অনেক লেখকরা আছে। আমরা কিন্তু খুব বেশি মানুষকে এই জুলাই প্রশ্নে সক্রিয় হইতে দেখি নাই, এবং আমাদের এইখানে লেখক বুদ্ধিজীবীদের মধ্যে এক ধরনের আশ্চর্য নীরবতা দেখতে পাইছি। তো যেই সময়টাতে আপনি কিন্তু বেশ সোচ্চার ছিলেন। বাংলাদেশের বুদ্ধিজীবী লেখকদের মধ্যে এই যে জুলাইয়ের সময় যে একটা ভয়াবহ চুপ নিঃশব্দতা আমরা দেখছি, এইটারে কেমন ভাবে দেখেন আপনি? দেখেন, আপনার এই প্রশ্নটার উত্তর আমি একটু পেছন থেকে দিই। হ্যাঁ, প্লিজ। আমরা কাদেরকে বুদ্ধিজীবী বলতেছি? এরা হচ্ছে বেসিক্যালি রিপ্লেসমেন্ট। কাদের রিপ্লেসমেন্ট? 71-এর 14ই ডিসেম্বর আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে জাতির জীবনে। সেটা হচ্ছে আমাদের যত বুদ্ধিজীবী ছিলেন, যারা পরবর্তী সময়ে দেশকে লিড করতে পারতেন, দেশটাকে একটা বাঙালি জাতিকে একটা সমৃদ্ধ জাতি করতে পারতেন, হ্যাঁ, দেশটাকে একটা উন্নত দেশের কাতারে নিতে পারতেন, তারাই তো ছিল না। তো তারা না থাকলে কি হবে? এই যে সমাজে ব্রেইন নষ্ট হয়ে যাওয়া, তো সেখানে গিয়ে ছেলে রিপ্লেস হয়েছে কারা? যারা হচ্ছে ওই পাচাটা, ওই সরকারকে তোষণ করে উপরে ওঠার চেষ্টা, ব্যক্তিগত গেইনের চিন্তা ছিল তারাই। তো তাদের লিগাসি কন্টিনিউ হচ্ছে না এখনো পর্যন্ত। তো অনেক সময় লাগবে। ওই সময় যে শূন্যতার সৃষ্টি হয়েছে, ওটা পূরণ হইতে অনেক সময় লাগবে। তো দ্যাটস ওয়াই আসলে আমরা এখন যাদেরকে বুদ্ধিজীবী বলতেছি, বা যাদেরকে আমরা আসলে শিল্পী বলতেছি, যে লেখক, কবি, সাহিত্যিক, শিল্প মনের অধিকারী, এদের মধ্যে অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে কতজন শিল্পী, সেটা নিয়ে আসলে সন্দেহের জায়গা আছে। এদের কাছ থেকে আমরা যে আসলে খুব নিরপেক্ষ জায়গা আশা করতে পারি না আসলে, এবং এরা যে খুব কোন একটা ইস্যুতে অন্যায় এবং ন্যায়ের যুদ্ধে, দ্বন্দ্বে এরা যে ন্যায়ের পক্ষেই থাকবে, এটা আমরা ওভাবে আশা করতে পারি না, আমার কাছে মনে হয়। তো দ্যাটস ওয়াই আসলে ওইটা হয় নাই। ওই জুলাই আগস্টের আন্দোলন আমার কাছে যত মনে হয়, আগস্টের 3 তারিখ পর্যন্ত আমি দেখি নাই আসলে আমার সাথে যারা সাহিত্যিক ঘরানা যারা ছিল, তাদেরকে কোনো রকমের উচ্চবাচ্য করতে, খুব চুপচাপ দায় সারা দিয়ে একটা কথাবার্তা বলছে। বাট হয় কি, যখন অন্যায় আর ন্যায়ের দ্বন্দ্ব লেগে যায় এবং অন্যায় ডোমিনেট করে, হ্যাঁ, ন্যায় হচ্ছে গিয়ে সেখানে মার খাচ্ছে,
ওই সময় আপনি নিরপেক্ষ থাকাটাও কিন্তু আসলে এক প্রকার আপনি অন্যায়ের পক্ষে সাপোর্ট দিচ্ছেন। তো এইটাই আসলে আমাদের ক্ষেত্রে হয়েছে আর কি, আমার কাছে এটা মনে হয়। এবং এদের কাছ থেকে আসলে আমি অত বেশি এক্সপেকটেশন রাখিও না ভাই, সত্যি কথা বলতে গেলে। কিন্তু ধরেন আপনি নিজেকে যখন দেখেন, ধরেন আপনি তো আপনার একটা জনরা আছে, আপনার পাঠকদের প্রতি এক ধরনের কমিটমেন্ট আছে, এক ধরনের যোগাযোগ আছে। আবার ধরেন একজন লেখক তো পুরোপুরি সমাজ থেকে বিচ্ছিন্ন না। হ্যাঁ, তো আপনি যখন একটা পজিশন নেন ইয়ার প্রশ্নে, ধরেন আমি একদম নাম ধরে বলতে পারবো কিন্তু আমি হয়তো নামটা বলবো না, যেরকম অনেকেই আছেন যে সে হয়তো এটা চিন্তা করবে যে আমি পলিটিক্সের ভিতরে জড়ায় কেন পাঠক নষ্ট করবো। আপনি তো সেটা করছেন, আপনি একটা পজিশন নিচ্ছেন, তো আপনার এই যে একটা লেখক সত্তা, আবার এখানে যে রাষ্ট্রের প্রশ্নে ন্যায়ের সত্তা, এই দুই পজিশন যখন মাঝে মাঝে সামনে আসে, তখন এখানে পথটা নির্ধারণ করবো কিভাবে আমরা? দেখেন, ওই যে আমি একটা কথা বললাম যে আসলে কাকে আমি প্রকৃত অর্থে শিল্পী বলবো। শিল্পীর তো আসলে একটা গুণ থাকতেই হবে, সেটা হচ্ছে যে সত্য কথা বলতে পারা, যে কোনো পরিস্থিতিতে হোক, কোনো চিন্তা ভাবনা না করে সত্যের পক্ষে তাকে সত্য বলতে পারাটা। তো সেটা যে বলতেই পারে না, তাকে তো আসলে আমি শিল্পী বলতেই পারি না। সে জাস্ট হচ্ছে শিল্পী নামধারী একজন পার্সন। তো এখন এই লোক তো আসলে তার পার্সোনাল গেইনটাই চিন্তা করবে, চিন্তা করবে যে পাঠক কোন দিকে ভারী। যদি এমন হয় যে পাঠক বেশি জুলাই আগস্টের দিকে আছে, তাহলে আমি জুলাই আগস্টের পক্ষে কথা বলবো। আর যদি না জুলাই আগস্টের বিপক্ষে পাঠক আছে, তাহলে আমি ওদিকে চলে যাবো, কারণ পাঠক হাতে ধরে রাখতে হবে। ও আসলে ব্যবসায়ী, পাঠক ব্যবসায়ী, ও আসলে শিল্পী না। তো শিল্পী হইতে গেলে তো আসলে মানে প্রকৃত অর্থে বুদ্ধিজীবীর কাজ কিন্তু মানুষ যেটা পছন্দ করে সেটা বলা না। প্রকৃত বুদ্ধিজীবীর কাজ হচ্ছে যেটা সে বিলিভ করে ঠিক এটা বলা। এটা মানুষ কিভাবে নিবে সেটা তার ব্যাপার। সে যদি বিলিভ করে যেটা ঠিক, সেটা মানুষ এখন যদি ঠিকভাবে নাও নেয়, হয়তো 5 বছর পরে গিয়ে মনে করবেন আপনি ঠিক বলছিলেন। তো ওই বিশ্বাসটা তো থাকতে হবে। তা যার নিজের গ্রাউন্ডে স্ট্রং না, যার নিজের আদর্শ বলতে কিছু নাই, যেদিকে মানে ভার ওদিকে চলে যাবো আমি, তাকে তো আসলে প্রকৃত বুদ্ধিজীবী বলাই যায় না। তো আসলে আমি ধরেন যে এই জুলাই আগস্টের আন্দোলনের অনেক আগে থেকেই তো সাহিত্য ঘরানা এবং মিডিয়ার সাথে জড়িত। এদের আসল রূপগুলো আমি অনেক আগেই দেখে ফেলছি। এদের মধ্যে হাতে গোনা 2-4 জন বাদে ম্যাক্সিমামই মানুষ হচ্ছে জাস্ট হচ্ছে যেদিকেই বাতাস ওদিকেই তাল দিচ্ছে, এরকম আর কি। কিন্তু ধরেন বাংলাদেশের, ধরেন এই যে বাংলাদেশ স্বাধীন হইলো 50 বছরের বেশি সময় হয়ে গেল, তো এইখানে একটা স্বাধীন লেখক সত্তার বা স্বাধীন বুদ্ধিজীবীর আকাঙ্ক্ষা তৈরি না হওয়া, এইটা কেন হইতেছে না? মানে আমরা তো, আপনি যেটা বললেন না 71-এর পরের, এরপরে তো 2-3টা প্রজন্ম পার হয়ে গেল, তারপরেও এখানে যে আমরা একটা বড় বুদ্ধিবৃত্তি তৈরি করা, যে সবসময়, এবং এখনো জুলাই পরে আমরা দেখতেছি যে একদিকে হেলে পড়ার যে প্রবণতাটা এখনকার বুদ্ধিজীবীদের মধ্যে একটা প্রবল হয়ে আছে। তো আসলে এটা তৈরি না হওয়ার পিছনে শুধুমাত্র ওদেরকে আমি দোষ দিব না, সিস্টেমেও একটা ঝামেলা আছে। সিস্টেমও দায়ী অনেক ক্ষেত্রে। আমি দেখছি যে অনেক মানুষ যারা দেখে মনে হয় যে এই লোকটা আসলে সৎ, এই লোকটা অনেস্ট, এবং এই লোকটা তার মানে ট্রুলি তার হৃদয় যেটা বলে সেটা করতে চায়, কিন্তু ও যখন একটা সিস্টেমে যায়, ও যখন একটা একটু ক্ষমতা পায়, ওইখানে গিয়ে না ও চেঞ্জ হয়ে যায়। ওইখানে গিয়ে আসলে ও আগের মতো থাকে না। এবং এটা কিছু ক্ষেত্রে হয় কি, সিস্টেমটারই প্রবলেম। মানে এখানে এমনভাবে একটা কাঠামো তৈরি করা, একটা ফর্মুলা রেডি করা আছে, তো ওই ফর্মুলায় পড়ে আসলে ওই ফর্মুলার মধ্যেও চলে যায়। তো এইটা একটা আমার কাছে মনে হয় একটা দায়ী। তো আসলে আমাদের এখন যারা আমরা আছি, আমাদের আসলে দায়িত্বটা এইটাই, যাতে করে আমরা এমন একটা সিস্টেমটা চেঞ্জ করে, এমন একটা সিস্টেম রেডি করে দিতে পারি, যাতে করে পরবর্তীতে পরবর্তীতে যারা আসবে, যারা সত্যিকার অর্থে সত্য বলতে চায়, সত্যিকার অর্থে সমাজের জন্য কাজ করতে চায়, তারা যেন সেই প্ল্যাটফর্মটা পায়। হ্যাঁ, হয়তো এখন পাচ্ছে না, বাট আমাদের দায়িত্ব কিন্তু এইটাই আসলে, যে আমরা পরবর্তী প্রজন্মকে টার্গেট করব যে ভাই আমরাও হয়তো পারি নাই, সিস্টেমে পড়ে গেছি, বাট আমরা সিস্টেমটা পাল্টাই দিয়ে যাবো, যাতে তোমরা এসা সত্যিকার অর্থে সমাজের জন্য কাজ করতে পারো। তো এটাই আসলে আমাদের এখন দায়িত্ব হবে বলে মনে করি। তো আপনি ফেসবুকে আপনার এই যে জুলাই স্মৃতিচারণ করতে গিয়ে একদিন লিখতেছিলেন যে আপনার ছোট ভাইটার যখন অপারেশন হবে, চোখের অপারেশন সম্ভবত, যে ওর যে জার্সিটা পরে আন্দোলন করতেছিল সেটাই পরে থাকতে চাচ্ছে। তো আমার কাছে এই জিনিসটা খুব নাড়া দিল এই বিষয়টা। ধরুন আপনি যখন কথাটা শুরু করতেছিলেন আজকের আলাপটা, যে আপনি বলতেছিলেন না যে আমরা একটা নির্বাচন দেখছি, আমরা হয়তো কাছাকাছি বয়সেরই হব, আমিও জীবনে একটা নির্বাচনই দেখছি, এরপর এখন পর্যন্ত এই নির্বাচনে তো দেখি নাই। তো আমাদের একটু ছোট যারা, তারা তো কিছুই দেখে নাই। কোথায়, মানে কিভাবে একদম ধরেন একটা মানে এমন একটা প্রান্তিক পর্যায় পর্যন্ত ছড়ায় পড়া এরকম একটা মুভমেন্ট গড়ে উঠলো, এবং সেখান থেকে এরকম একটা চেতনা তৈরি হইলো যে একটা ধরেন 20 বছর বয়সের ছেলে সে এত শক্তভাবে তার এই স্পিরিটকে ধরে রাখতে পারতেছে, এইটা কোথা থেকে আসলো ম্যাজিকের মতো? আমরা তো আসলে
একটা গ্লোবাল ওয়ার্ল্ডে এখন বাস করি, তো এখানে দেখা যায় যে সব কিছুই তো আসলে আমাদের হাতের কাছে, ইনফরমেশন তো সবই আমাদের হাতের কাছে। তো আমরা এবং হচ্ছে মোবাইলে ঢুকলেই, নেটে সার্চ করলেই সব ইনফরমেশন পেয়ে যাই। তো আমি বাংলাদেশে বাস করতেছি, ঠিক আছে, আমি বাংলাদেশের নির্বাচন দেখি নাই, কিন্তু এই ছেলেপিলেগুলো তো আসলে বিশ্বের কোথায় কী হচ্ছে দেখে। তো ওদের মনে কিন্তু এই আক্ষেপ আছে যে এখানে নির্বাচন হয়, ওইখানে নির্বাচন হয়, আমাদের দেশে নির্বাচন হয় না কেন, আমরা কেন ভোট দিতে পারি না, এইটা কিন্তু ওদের মধ্যে আছে। ওরা বলে ভোট কী জিনিস, ওরা এখন জিজ্ঞেস করে বাপ মাকে, যে তো বাপ মা বলে যে আমাদের সময় আমরা ভোট হইতো, আমরা ভোট দিতে যাইতাম এবং আঙ্গুলের মধ্যে ছাপ দিত ভোট দিলে, এগুলা কিন্তু তারা শুনছে। তো দেখা গেছে যে ওদের মধ্যে একটা তারা একটা ক্ষুধা কাজ করতো যে আসলে আমরা কেন ভোট দিতে পারি না, আমাদের এখানে ভোট দেওয়ার সিস্টেমটা পাচ্ছি না কেন। তো এই কারণে যেটা হতো যে ওরা আসলে ওদের মধ্যে এই জিনিসটা, ওদের একটা, আপনি যে কথা বললে দেখবেন যে জুলাই আগস্টের আন্দোলনের সাথে সম্পৃক্ত যে সমস্ত ছেলেপিলে ছিল, প্রত্যেকেই এই কথাটা বলবে যে আসলে আমি ভোট দিতে পারি না, এটা আমার একটা কারণ আন্দোলনে যাওয়া। তো যাই হোক, তো এটা তো আছে একটা ইস্যু। আরেকটা যেটা ব্যাপারটা বললেন ওই যে জার্সির ইস্যুটা, ওইটা হচ্ছে কি, ধরেন আমার কাছে আমার মনে হচ্ছে ছোটোবেলায় আমরা যখন আমার আব্বার সাথে আমরা ভাইরা মিলে গিয়েছিলাম হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। তো জাদুঘরে গিয়ে এখন মুক্তিযুদ্ধের সময়কার অনেক স্মৃতি কিন্তু এখনও রক্ষিত আছে, যেমন কোনো একটা শহীদের শার্ট, হ্যাঁ, কারো চশমা, তারপরে কোন একটা বাচ্চা মেয়ে 25শে মার্চ রাতে সেই ঘটনা সে লিখে রাখছিল ডায়েরিতে, ওই ডায়েরিটা আছে, এগুলো কিন্তু সংরক্ষিত আছে। তো এইগুলো দেখে না আমাদের মনে হইতো যে আসলে এই সময়টা কেমন ছিল, বা ওই যে শহীদের শার্টটা, ওইটা দেখে মনে হইতো এই শার্টটার একটা স্পিরিট আছে, এই শার্টটা মানে গায়ে দিলে আমিও মনে যুদ্ধে নামতে পারবো, মানে এই শার্টের মধ্যে কিছু একটা আছে। তো এরকম কিছু জিনিস কাজ করতো আমাদের মধ্যে, ভাইদের মধ্যে কাজ করতো। হ্যাঁ, তো যেটা হয়েছে যে ওই সময়টাতে ও যখন গুলি খাইলো, গুলি খাওয়ার পরে ওর একটা কালো জার্সি আর একটা জিন্সের প্যান্ট গায়ে ছিল। তো এটা কিন্তু গুলি খাওয়ার পরে এনে জাস্ট ফেলে রাখা হয়েছিল রক্ত। ও বলছিল যে এগুলো ধুইও না, রক্ত লাগানো থাকুক, এটা থাক, এটা একটা স্মৃতির মতো থাকবে। তো ওইভাবেই ফেলে রাখছিলাম আমরা। এরপরে ওর অপারেশনের একদিন বা দুদিন আগে ও দেশে আমাকে ফোন দিয়ে বললো যে ভাইয়া মাকে বললো হচ্ছে ওই জার্সিটা আর ওই প্যান্টটা ধুইয়া পাঠাইতে, আমি ওইটা পরে অপারেশনে যাব। কারণ কি আমার ওর কাছে মনে হচ্ছে যে ও খুব ওইটা পড়লে ওই সময় ফিরে যাবে এবং মেন্টাল স্ট্রেংথ ফিরে পাবে। বেসিক্যালি যেটা হয়েছে যে আন্দোলনের পরবর্তী সময় এই যখন এই চিকিৎসা প্রস্তুতিতে গেছে, প্রথম দিকে ও একটু শক্ত থাকলেও ওই সময়টাতে অপারেশন আগে ও মানসিকভাবে ভেঙে পড়ছিল। মানে ওর তার আগ পর্যন্ত মনে হচ্ছে দেশের জন্য করছি, যা করছি কোনো সমস্যা নেই, একটা জোশ কাজ করছে। কিন্তু যতই সময় গেছে ওর নিজের ফিউচার নিয়ে ওর মধ্যে টেনশন বাড়ছে যে আমার ফিউচারটা কী হবে, আমি কোথায় যাব। হ্যাঁ, প্রায় বলতো যে আমি তো আবু সাইদ মুগ্ধর মতো মারা গেলে ভালো হইতো ভাইয়া, তাইলে হইতেছে আমার আর টেনশন থাকতো না নিজের লাইফ নিয়ে। এখন একটা চোখ আমার শেষ, আর আমার লাইফ কী হবে, পড়াশোনা বন্ধ, ফিউচার নিয়ে কনসার্ন, তো মেন্টালি ডাউন ছিল। তো ওই সময় ও বললো যে ভাইয়া ওইটা পড়লে মনে আমার আসবে, হ্যাঁ, এবং সাহস পাবে এবং আমার মনে অপারেশন ভালো হবে। তো এই কারণে হচ্ছে পরে ওই ধুয়ে নিয়ে ওইটাই পড়াইছি এবং ওইটা পরে সে অপারেশন থিয়েটারে গেছিলো এবং খুবই সাহসিকতার সাথে সে অপারেশন থিয়েটারে গেছে। অন্যরা যখন একটু দেখে একটু নার্ভাস হয়ে গেছিলো, ও নার্ভাস ছিল না। তো গেছে, যাই হোক, মানে একটা সময় আমরা অনেক পার করছি। মানে এই গত 10-11 মাসে ওর চিকিৎসা নিয়ে যে দৌড়াদৌড়ি আমি করছি, এটা নিয়ে আসলে এটা একটা অনেক বড় একটা গল্পের জায়গা হয়ে গেছে আমার জন্য। নিশ্চয়ই আপনি এটা নিয়ে সামনে কখনো লিখবেন, কিন্তু এখান থেকে যেই জায়গাটা আসতে চাই যে এইটা খুব সম্ভবত আমরা দেখলাম যে একটা গবেষণাও হইলো যে জুলাইতে আহতদের উপর একটা সার্ভেতে দেখা গেল যে 70% বেশি আহত ট্রমার মধ্যে আছে। এমনকি আমরা পুরো জাতিগতভাবেই একটা কিন্তু ভয়ানক ট্রমার ভিতরে আছি। তো এবং এই বিষয়টাকে আমরা না কোনোভাবে অ্যাড্রেস করলাম না যে এরকম একটা ভয়াবহ নিপীড়ন, সেই নিপীড়নের পরে আমরা আবার তার কাছ থেকেই যখন প্রত্যাশা করব, তার আগে যে তাকে হিলিং প্রক্রিয়াটার ভিতর দিয়ে নিয়ে যেতে হবে, সেটা মনে হয় আমরা প্রপারলি নিয়ে যেতে পারলাম না। এটা না ভাই, আসলে এটা সত্যি কথা বলছেন আপনি। আমি তো আসলে এই বিষয় নিয়ে তেমন একটা কথা বলি নাই, বাট আমি আসলে নিজেই যেহেতু ভুক্তভোগী, ভিকটিম, দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত, আসলে কথা বলার সুযোগ আমি পাই নাই। আসলে এই আহতদের চিকিৎসা ব্যবস্থাটা যেভাবে মানে সরকার হ্যান্ডেল করলো, এখানে প্রচুর গোলমাল হয়েছে। এখানে আসলে আমার কাছে যেটা মনে হয় প্রচুর মিসম্যানেজমেন্ট হয়েছে। তাদের সদিচ্ছার অভাব ছিল, এটা আমি বলতে চাই না, সদিচ্ছা ছিল, ভালো করে আহতদের ট্রিটমেন্ট করার চেষ্টা করছে, কিন্তু ভুল প্রসেসে ভুল ওয়েতে করছে। প্রথমেই যেটা চিন্তা করা দরকার ছিল যে এদের যারা অঙ্গহানি হয়েছে, এরা তো এদের ফিউচার নিয়ে কনসার্ন হয়ে গেছে এবং এরা প্রচণ্ড ট্রমার মধ্যে আছে। তো এদের তো কাউন্সেলিং দরকার, এদের
তো আশ্বস্ত করা দরকার যে তোমাদের পাশে আমি আছি, টেনশন করো না, হ্যাঁ, তোমাদের বাকি জীবন তোমাদেরকে আমরা দেখবো বা কিছু, এগুলো তো আসলে কিছু করে নাই। কোনো কাউন্সেলিং হয় নাই, কোনো হসপিটালে কোনো রকমের মানে ডাক্তার দায় সারাভাবে আসতো, দেখতো। অনেক রোগী, ডাক্তার কম, আয়সা কোনো মতে দেখে রেখে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে ওরা যে কি ট্রিটমেন্ট দিচ্ছে, আশা ভরসা দেওয়া। একটা বাচ্চার কাছে এসে যদি মাথায় হাত বলে দিয়ে, বাবা ঠিক আছে, টেনশন করো না, সব ওকে হয়ে যাবে, এটা বললেও তো মেন্টাল একটা স্ট্রেংথ পাওয়া যায়। এটা করে নাই ডাক্তাররা, এটা আমার নিজের চোখের সামনে দেখা, আমি তো ছিলাম। তো আমি এটা নিয়ে মানে কি বলবো আসলে, এটা করে নাই। এখন এটা না করার কারণে যেটা হয়েছে যে ওরা একটা ফ্রাস্ট্রেশনে ভোগা শুরু করে দিচ্ছে। ওরা আসলে নিজেরা বুঝতে পারে না যে আসলে ওদের ট্রিটমেন্টটা কোন দিকে যাচ্ছে। হয়তো ট্রিটমেন্ট, অনেকের ট্রিটমেন্ট ভালো হয়েছে, কিন্তু ভালো হইলেও সে তো জানে না তার ট্রিটমেন্টটা কীভাবে হচ্ছে, কী প্রসেস হচ্ছে, তাকে তো কিছু বলাও হচ্ছে না। তো সব কিছু মিলে আসলে আমার কাছে মনে হয় প্রচুর মিসম্যানেজমেন্ট হয়েছে। মিসম্যানেজমেন্টের কারণে এখানে অনেক ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়েছে, যার কারণে রিসেন্ট টাইমে কিন্তু দু চারটা ইনসিডেন্টও দেখছি আমরা, যে আহতদের সাথে গোলমাল হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের যে ঝামেলাগুলো হয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে এই মিসম্যানেজমেন্টের কারণে হয়েছে। তা আমি কাউকে দোষ দিচ্ছি না যে আসলে ট্রিটমেন্ট ঠিক মতো করতে চায় না বা এরকম কিছু না, বাট আসলে তারা যেই ওয়েতে করছে এটা আসলে প্রসেস হওয়া উচিত না। আপনার হাতে এই প্রায় 1500 আহত ছাত্রছাত্রী যাদের অঙ্গহানি হয়েছে, তো এদের কিভাবে ট্রিটমেন্ট করবেন এটা তো আপনাকে বসে প্ল্যান করতে হবে, যে প্রসেসটা কী হওয়া উচিত, কিভাবে আগাবো, কিভাবে কি করব। সেটা না করে জাস্ট ডাক্তারকে বলছেন যে যাও ট্রিটমেন্ট দাও, ডাক্তার আসছে ট্রিটমেন্ট দিছে, এই তো এভাবে তো হয় না। সো দ্যাটস ওয়াই এই ঝামেলাগুলো হয়েছে। আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আরও অনেক সুন্দরভাবে এটা হ্যান্ডেল করতে পারত। আমরা এবার একটু এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রশ্নে যাই। যে ধরেন জুলাই যখন হইলো তখন তো আমরা দেখলাম একটা ব্যাপক ঐক্য, জুলাইয়ের আগে আমাদের সবগুলো বিন্দু এক বিন্দুতে এসে মিলল। কিন্তু 10 মাস পরে যখন আমরা আবার তাকাই তখন তো দেখি যে দ্বিধা বিভক্তি। আপনি একদিন ফেসবুকে লিখতেছিলেন যে জুলাইয়ের ক্রেডিট নিয়ে এখন যেরকম ভাবে শুরু হয়েছে আর কি, যে আগ্রহ দেখা যাইতেছে, জুলাইয়ের স্বপ্নের প্রতিষ্ঠা করার সে আগ্রহ দেখা যাচ্ছে না। এই বিভেদ কেন তৈরি হলো? আসলে জুলাই সবচেয়ে বড় আকাঙ্ক্ষাটা কি ছিল, যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, একসাথে থাকবো এবং ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার চেষ্টা করব, তাই তো। কিন্তু আমরা তো আসলে 7 দিন না যেতেই দেখছি আসলে ঐক্যে ভাঙন। মানে যার যার মতো তার দলীয় এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করা শুরু করছে, হ্যাঁ। তো আর সেই সাথে ক্রেডিটের ব্যাপারটা, এ বলে যে আমি এই করছি, ও বলে আমি এই করছি, বিদেশ থেকে একজন বলেছে আমি এই করছি, না করলে কিচ্ছু হইতো না। মানে প্রত্যেকেরই মনে হচ্ছে সে হচ্ছে একমাত্র হিরো, আর কেউ কিছু করে নাই, ও না থাকলে এই আন্দোলনের কিছুই হইতো না, এই অভ্যুত্থানে কোনো ফল পাইতো না। তো এই নিয়ে যখন কামড়াকামড়ি শুরু হইলো তখন অবভিয়াসলি ঐক্য ভাঙন আসবেই। আপনি যখন ক্রেডিট নিয়ে বাড়াবাড়ি শুরু করবেন ঐক্য ভাঙন আসবে। দ্যাটস ওয়াই কিন্তু এখন ঐক্য আমাদের মধ্যে নাই। এবং যখন একটা জাতি এত মতে বিভক্ত হয়ে যাবে, আপনি কিভাবে আশা করেন যে তারা সুন্দর মতো আগাবে? অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যে আমাদের হতাশা, যে তারা ঠিক মতো কাজ করতে পারে না, যেভাবে চাইছিলাম দেশকে দেখতে সেভাবে দেখতে পারে না, তার কারণ কিন্তু ঐক্য না থাকা। ঐক্য থাকে নাই, যে যার মতো করে কাজ করছে, তার দ্যাটস ওয়াই কিন্তু আসলে আমাদের এই হতাশাগুলো সৃষ্টি হয়েছে। তো আসলে আমার কাছে যেটা মনে হয়, মানে বাঙালি জাতির মানে ইতিহাসের দিকে যাব না, প্রেজেন্ট টাইমে আমরা যারা আছি, আমাদের মনে হয় যে এটা একটা জিনগত সমস্যা আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে, যে আমরা আসলে বিভেদ না করে থাকতে পারি না। মানে আমাদের একসাথে থাকা হয় না। মনে হয় যে সবাই মরে টরে গিয়ে যদি 2 জন মানুষও বেঁচে থাকে বাংলাদেশে, তারাও মনে হয় মারামারি করবে, ঐক্য তাদের থাকবে না। আমরা যদি এই মেন্টালিটি থেকে বেরোতে না পারি, আমরা যদি মানে ওই সবাই মিলে এক হওয়ার চিন্তাটা না করতে পারি, যার যে ডিফারেন্সটা আছে ওইটাকে সাইডে রেখে একসাথে হতে না পারি, কমন গ্রাউন্ডটা ক্রিয়েট করতে না পারি, তাহলে আসলে যেই সরকারই আসুক সামনে, আমার মনে হয় না যে এই দেশ, আমাদের সিস্টেম চেঞ্জ হবে। আমার মনে হয় না আমরা খুব একটা পরিবর্তন পাবো। প্রথম কথা, ঐক্যটা থাকতে হবে, তাহলেই হয়তো পরিবর্তন সম্ভব। আমরা এবার একটু বুঝতে চাই যে ধরেন আপনি নিজে একটা অ্যাপলিটিক্যাল পরিবার থেকে আসছেন, কিন্তু তারপরে তো রাষ্ট্র আপনার ছাড় দেয় নাই না। এই যে রাষ্ট্র বারবার এই যে ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রবণতাটা, এইটা কিভাবে, মানে আমি একটু ইয়াভাবে বুঝতে চাই যে ধরেন আগেও আমরা দেখলাম যে একটা দীর্ঘ শাসন, সেই দীর্ঘ শাসনের পরে এরকম একটা বিরাট অভ্যুত্থানের মাধ্যমে আবার তৈরি হলো, এবং এখন আপনি আবার বললেন যে আমরা ঐক্য ধরে রাখতে পারতেছি না। আবারও এই ধরনের যে ফ্যাসিস্ট প্রবণতাগুলা, মব কালচার, বা ধরেন যে এই বিভিন্ন জায়গায় যারা একটু কম মতাদর্শীতে কম থাকে, যারা বেশি থাকে, তারা একজন আরেকজনের উপরে হামলা করতেছে,
বড়রা ছোটদের উপর হামলা করতেছে। তো আমরা তো বারবার একই বৃত্তের মধ্যে ঢুকে যেতেছি, তাহলে এখান থেকে মুক্তির উপায় কি হতে পারে? আমাদের যে পাস্ট হিস্ট্রি এবং মানে এখন যা দেখতেছি সবখানেই যদি আপনি চিন্তা করেন যে আসলে ফ্যাসিজম যে ক্রিয়েট হয়েছে কেন হয়েছে, হ্যাঁ, একটা সরকার কখন ফ্যাসিস্ট হয়ে ওঠে, তো বেসিক্যালি যেটা হয় যে আমার মত সবচেয়ে ঠিক আর সবাই ভুল, হ্যাঁ, এই চিন্তায় যখন আমরা থাকবো তখন কিন্তু অবভিয়াসলি আমার ফ্যাসিস্ট হয়ে ওঠা হবে, আমি স্বৈরাচার হয়ে যাব, আমি চিন্তা করবো যে আমি ছাড়া কেউ ঠিক না, আমি ঠিক। তো আসলে আমাদের রাজনীতিটা আসলে আমাদের যে গণতন্ত্র মানে বলি যে গণতান্ত্রিক বাংলাদেশ, গণতন্ত্রের যে চর্চাটা আমাদের এখানে হয় এটা তো আসলে প্রপার গণতন্ত্র না। আমার ফ্যামিলি অ্যাপলিটিক্যাল হওয়ার রিজন কিন্তু এটাই ছিল যে আমার বাবা যখন দেখছে যে তিনি মেধার দাম পাচ্ছেন না, হ্যাঁ, তার মেধার কোনো মূল্য নাই, সব জায়গায় পাচারটা তোষামদি করলে কিছু পাওয়া যায় নাহলে পাওয়া যায় না, তো উনি রাজনীতিকে ঘৃণা করা শুরু করছেন। এবং আমরা ছোটোবেলা থেকে যখন বাবাকে দেখছি, বাবার আদর্শ তো ছেলেদের মধ্যে কন্টিনিউ হয়, তো আমরা বাবাকে দেখছি রাজনীতি পছন্দ করেন না, ভোটাভুটি এগুলোর মধ্যে উনি যান না, তা আমাদেরও অবভিয়াসলি এগুলোর প্রতি আসলে একটা বিতৃষ্ণা কাজ করতো। তো ওইভাবেই আমরা বড় হয়েছি আর কি। তো এই কারণে যেটা হয়েছে যে আসলে ওই যেটা বললাম যে আসলে মানে আমি নিজেই বড় আর সবাই ছোট, এই চিন্তা আমরা যখন আমি যতদিন করব ততদিন পর্যন্ত আসলে আমার মনে হয় না এই দেশে প্রপার গণতান্ত্রিক কোনো চর্চা হবে, আমরা ওই একটা ফ্যাসিজমের মধ্যেই থেকে যাব। হ্যাঁ, তো আসলে আমাদের জুলাই আগস্টের এই আন্দোলনের আকাঙ্ক্ষার মধ্যে তো বড় জায়গা ছিল কিন্তু যে ইনক্লুসিভ বাংলাদেশ গড়া, যেখানে সবাই থাকবে, প্রত্যেকের মতামতকে গুরুত্ব সহকারে দেখা হবে। যেমন আমি আপনাদের এখানে আসছি আজকে, আমি যতটুকু জানি পোস্ট সম্পর্কে, পোস্ট কিন্তু হচ্ছে এখানে যারা আছেন আপনার যার প্রত্যেকেরই পার্সোনাল কিন্তু যে একটা জায়গা আছে, কিন্তু সবাই মিলে কিন্তু একটা কমন গ্রাউন্ড ক্রিয়েট করছেন, এবং হচ্ছে কমন গ্রাউন্ডটা ক্রিয়েট করার মাধ্যমে আপনারা কিন্তু আসলে যার ডিফারেন্সগুলো আলাদা জায়গায় রেখে একটা জায়গায় এসে এক হওয়ার চেষ্টা করতে পারছেন। আমি আসলে এই পোস্টের যে অফিসের মতো বাংলাদেশ দেখতে চাই, যেখানে সবাই যার হ্যাঁ প্রত্যেকের পার্সোনাল চয়েস থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, দেশের উন্নতির স্বার্থে আমরা এক হয়ে যাব, একটা কমন জায়গা ক্রিয়েট করব। আমার সাথে আপনার 20% মিল আছে, তাহলে 20% নিয়ে আমরা ধরি না কেন, বাকি যে 80% মিল নাই সেটা আমার জায়গায় থাকুক, ওইটার জন্য আমি আমার ওই বাকি 80% আপনার উপর আমি চাপাই দিব না। এই বাংলাদেশটা আমরা দেখতে চাই। তো আমাদের এখন নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছে বা সামনে যারা আসবে, তারা যদি ওই জায়গাটা ক্রিয়েট করতে না পারে, একটা কমন গ্রাউন্ড ক্রিয়েট করতে না পারে, তাহলে আসলে আমরা তো আসলে পরিবর্তন পাবো না। তো পরিবর্তন তখনই সম্ভব হবে যখন আমরা সত্যিকার অর্থে, মানে মুখের কথায় না, সত্যিকার অর্থে বাস্তবে কাজে ইনক্লুসিভ বাংলাদেশ করতে পারবো তখন। এবার একটু আপনার লাইনের দিকে আসি আর কি ঘুরে, যে ধরেন আপনি তো চিত্রনাটক লেখেন, আপনি সিনেমা লিখেছেন এবং খুবই জনপ্রিয় সিনেমাগুলো আপনার। বাংলাদেশে একটা দীর্ঘ সময় যে একটা সেন্সরিং ছিল, যে একটা মানে একটা জিনিস আপনি লিখতে পারবেন না, একটা জিনিস আপনি বলতে পারবেন না। আমরা বইমেলাতেও দেখছি যে বিভিন্ন বই নিষিদ্ধ হওয়ার কালচার ইত্যাদি ইত্যাদি হয়ে গেছিল। আমরা কি জুলাইয়ের পরে এটার পরিবর্তন কতটা দেখতে পাইছি? যে আমি একটু টেনে দিই আপনারা, ধরেন বইমেলা হইলো, এবারে বইমেলা নিয়েও তো বেশ বিতর্কগুলো তৈরি হইলো। আদৌতে কি আপনি বা আপনার মতো যারা আছেন, যারা লিখতে যায়, তারা কি এখন ওপেনলি লিখতে পারবেন? ওপেনলি লেখার তো আসলে এটা পার্সপেক্টিভটা আলাদা, যে আসলে ওপেনলি বলতে আমি আসলে কি লিখতে চাচ্ছি। ওপেনলি তো আমি আসলে এমন কিছু লিখতে পারবো না যা দেশ ও দশের জন্য ক্ষতিকর, তাই না? তো সেইটা তো কোনো অর্থেই স্বাধীনতা মানে তো এই না যে আমি ক্ষতিকর জিনিসও লিখবো। স্বাধীনতা মানে তো আসলে মানে আমার নিজের মনের কথা বলতে পারা, আমার বিশ্বাসটা বলবো যেটা অন্যের ক্ষতি করবে না, তেমন কিছু। তো সেই জায়গা থেকে জুলাই আগস্টের পরে আমার কাছে পরিস্থিতি কিছুটা চেঞ্জ হয়েছে মনে হয়েছে, মানে খুব বেশি না, 19-20 বা 18-20-এর মতো কিছুটা চেঞ্জ হয়েছে। যেমন আমি সিনেমা জগতে দেখছি যেটা হচ্ছে যে বেসিক্যালি আগে তো সার্টিফিকেশন বোর্ড ছিল না, আগে ছিল হচ্ছে সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড চেঞ্জ করে এখন সার্টিফিকেশন বোর্ড হয়েছে। সো সার্টিফিকেশন বোর্ড হওয়ার মানে কি? মানে হচ্ছে যে আপনি কোনো সিনেমাকে কাটবেন না, মানে বাদ দিতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন তাকে সার্টিফিকেট দিবেন যে এই সিনেমা যদি সবার দেখার উপযোগী না হয় তাহলে আমি অ্যাডাল্ট দিব, বড়রা দেখতে। এই সিনেমা সবার দেখার উপযোগী হলে ইউ দিব, তো তাই তো। কিন্তু আপনি বলতে পারবেন এই সিনেমা চলবে না বাংলাদেশে, কারণ কি আপনার তো মানে কোনো ইউনিভার্সাল সেট অফ রুলস নাই যে এটাই থাকতে হবে, এটা নাই, রুলস আলাদা আলাদা আছে, এইটার মধ্যে পড়ে না তাহলে এটার মধ্যে পড়ছে। তো সেইখান থেকে আমার কাছে মনে হয়েছে কিছুটা উন্নতি হয়েছে কোন দিকে, যে আমরা এখন সার্টিফিকেশন দিচ্ছি, আমরা বলে দিচ্ছি যে এই সিনেমাতে ভায়োলেন্স বেশি আছে বা এই সিনেমাতে অ্যাডাল্ট ইস্যু আছে, যেটা আমরা হচ্ছে বাচ্চাদের দেখতে চাই না, এটা অ্যাডাল্ট সার্টিফিকেট পাওয়া। তো কিন্তু তারপরও আমরা দেখতেছি কর্তন হচ্ছে, তারপরও অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে 20 সেকেন্ড 15 সেকেন্ড
2 মিনিটে কাটতে বলা হচ্ছে, কিছুটা করা হচ্ছে। তো একদম যে ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়ে গেছে তা বলা যাচ্ছে না, বাট কিছুটা উন্নতি হয়েছে, এটা আমি বলতে পারি। আর লেখার জায়গাটাতে যেটা হয়েছে যে আসলে এই মুহূর্তে যেটা হয়েছে যে আমরা তো আসলে আন্দোলনের ঠিক পরবর্তী একটা সময় আছি। তো এই অবভিয়াসলি আসলে আন্দোলনের সময় যারা হচ্ছে মানে পরাজিত শক্তি ছিল, জুলাই আগস্টে পরাজিত শক্তি, তাদের পক্ষে তো আর অবভিয়াসলি আপনি একটা কথা গলা উঁচা করে বলতে পারবেন না, এটা তো একটা সময় লাগবে। আমার মনে হয় 3-4 বছর 5 বছর পরে এটাও নর্মাল হয়ে যাবে যে আপনি যেই রাজনৈতিক মতাদর্শেরই হন না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত যারা হন না কেন, সেই পক্ষে আপনি বলতে পারবেন। সেটা একটু সময় লাগবে, এখনই সম্ভব না। বাট আমার কাছে যেটা মনে হয় যে ফর নাও কিছুটা ভালো হয়েছে, খুব একটা ভালো নাই, বাট আমি আশা দেখতেছি যে হয়তো বা ভবিষ্যতে আরো ভালো জায়গায় আমরা যাব। তাহলে ওই যেহেতু ওই অস্বস্তিকর বিষয়টা আনলেন, সেটা একটু টানি। সেটা হইতেছে যে ধরেন এই যে জুলাই আগস্টের পরে এক বছর গেল, এবং 1 বছরের পরেই 1 বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিস্ট রেজিমের যে আমরা যদি অ্যাক্টিভিস্টদের কথা বলি বা লেখকদের কথা বলি, তারা আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে গেছেন, এবং তারা তো বলতেছেন যে কি যে ওনাদের নেত্রী খুবই বলের সাথে ফিরে আসবেন, এবং জুলাই নিয়ে এক ধরনের মকারি চলতেছে, এবং সব কিছু ব্যর্থ হয়েছে, ক্ষমা প্রার্থনা করব আমরা, এই ধরনের কথাবার্তা বলতেছে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে কি শেখ হাসিনা আরেকবার ফিরতে পারবে? এটা না আসলে এক বাক্যে উত্তর দেওয়া সম্ভব না। এটা আমার কাছে মনে হয় যে এটা আসলে আলোচনার জায়গা আছে। তবে আওয়ামী লীগ হয়তো ফিরবে, আমার কাছে এটা মনে হয় শেখ হাসিনা ফিরতে পারবে না। আচ্ছা, বাট ডিফারেন্ট ফর্মে হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, আমরা তো শুরু থেকে দেখে আসতেছি। এবং আপনি যদি অন্যান্য দেশের ইতিহাসও দেখেন যে যেই সমস্ত দেশে আপনার এই ধরনের গণ আন্দোলন হয়েছে, কোন একটা পর্যায়ে গিয়ে কিন্তু দেখা গেছে যে যারা আন্দোলনের কারণে বের হয়ে গেছিল তারা কিন্তু আবার কোনো না কোনোভাবে রাজনীতিতে ব্যাক করছে। ক্ষমতায় হয়তো ব্যাক করে না, বাট রাজনীতি ব্যাক করছে। বাট হয়তো আওয়ামী লীগ রাজনীতি ব্যাক করবে, বাট ক্ষমতায় ব্যাক করবে কিনা এটা আসলে বলা মুশকিল। আমার কাছে মনে হয় অ্যাজ অফ নাও সম্ভব না, বাট হয়তো রাজনীতি ব্যাক করবে, শেখ হাসিনা ব্যাক না করলেও। আর যেটা বললেন যে ওই যে জুলাই নিয়ে নোংরামিটা শুরু হয়ে গেছে, আসলে আপনি যদি যারা নোংরামি করছে তাদেরকে দেখেন, তারা তো আসলে জুলাইয়ের আগেও যেখানে ছিল ওই জায়গাটাতে ফিরে গেছে বেসিক্যালি। এমন না যে আসলে জুলাইয়ের পরবর্তী সময়ে তারা কোনো কিছু কারণ নোংরামি শুরু, তা কিন্তু না। তো এটা তো আসলে এজেন্ডা ছিলই যে কোনো একটা টাইম পার করার পরে তারা আবার ওদিকে চলে যাবে, এটা একটা মানে প্ল্যানের অংশ আর কি। তো এটা তো তারা করতেছে, এবং না জানি তার প্ল্যানের সামনে কি আছে দেখা যাক। আচ্ছা, আমরা আসলে আলাপটা একটু গুছাই আনি যে ধরেন জুলাই তো অনেক আকাঙ্ক্ষা নিয়েই আসছিল, কিন্তু আকাঙ্ক্ষা থেকে কতটুকু দূরে সরে গেলাম সেগুলো নিয়ে তো আমরা অনেক আলাপ করতেই পারি। কিন্তু এই যে সামনের বাংলাদেশটারে অন্তত স্পিরিটের জায়গা থেকে আপনি আসলে কি দেখেন যে ধরেন আমরা কত দূর যেতে পারবো? এই জুলাইয়ের যে স্পিরিট, এই যে চেতনা, বা এই যে ধরেন এতগুলা মানুষের শহীদ হওয়া, মানে আমরা তো দেখছি যে ধরেন এই স্বাধীনতার পর এর এত বড় গণ অভ্যুত্থান তো বাংলাদেশ কখনো দেখে নাই, এবং এইটার সাথে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই, মানে সব স্তরের, সব ক্লাসের, সব জেলার, সবখানে মানুষ জড়িত হয়েছে। তো এখন আমরা যদি সামনের দিকে একটু প্রক্ষেপণ করতে চাই, তাহলে কি করা উচিত আর কোথায় দেখি বাংলাদেশকে? এই সব কিছু নিয়ে আপনার একটা মূল্যায়ন শুরু। প্রথমত যেটা হচ্ছে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে ঘোষণার টাইম ওই টাইম আমাদের নির্বাচন অ্যাকচুয়ালি হবে। তো আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই যে আমি তো ভোট দিব, এবার নির্বাচন হলে আমি ভোট দিব, এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিব। এবং আমার মতো আরও অনেকেই, প্রচুর মানুষ, আমার মনে হয় এবার হয়তো বাংলাদেশে 80-90% মানুষ ভোট দিব। তো এখন আমি আসলে কিভাবে দেখি, কি দেখে ভোট দিব? আমার সেই যে মানদাতা আমলের সিস্টেম, নেতা আমার বাসায় আসবে, কাছাকাছি এলাকায় এসে বলবে যে আপনাদের সব করে ফেলবো, রাস্তা বানাবো, ব্রিজ বানাবো, হ্যাঁ, গরিব দুঃখীর উন্নয়ন করব, বেকারদের চাকরি দিব, জিনিসপত্রের দাম কমাই দিব, বড় বড় বুলি দিবে। তারপরে ভোট দেওয়ার পরে নির্বাচিত হয়ে সে তার গুলশান বনানীর বাসায় থাকবে, সে আর এলাকায় আসবে না, খোঁজ খবর নিবে না। হ্যাঁ, ওই পদ্ধতি আমি আর দেখতে চাই না। ওই পদ্ধতির মাধ্যমে আমি আর ভোটও দিব না। আমি অ্যাকচুয়ালি এখন থেকে দেখতে চাই যে আমার এলাকায় যিনি নির্বাচনে লড়বেন, যিনি এমপি প্রার্থী হবেন, যে দলেরই হোক না কেন, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, যে পন্থী হোক না কেন, উনি এখন কি করতেছে আমি এটা দেখতে চাই। আমি চাই যে
রাজনৈতিক দলগুলা তাদের তো প্রত্যেকেরই বিভিন্ন থানা কমিটি জেলা কমিটি হচ্ছে, তো ওরা কি করতেছে, ওরা এলাকাতে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড করতেছে কিনা, ওরা কি এলাকাতে কোনো ধ্বংস কোনো উল্টাপাল্টা কাজকাম করতেছে কিনা, ওরা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য কিছু করতেছে কিনা আমি দেখতে চাই। ওরা যদি আমি দেখি যে না থানা কমিটি জেলা কমিটি যারা আছে তারা হ্যাঁ আমাদের দেশে এখন তো আইন শৃঙ্খলা অবস্থা ভালো না, তাহলে ঠিক আছে তোমরা থানা কমিটি যারা আছো তোমরা মিলে এখানে একটা সুন্দর অফিস দিয়ে এখানে এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মানুষকে হেল্প করো, একটা হেল্প সেন্টার বানাও, একটা কল সেন্টার বানাও, মানুষের কোনো বাসায় ডাকাত পড়ছে তোমাকে ফোন দিয়ে তুমি গিয়ে হেল্প করবা, তুমি উল্টা নিজে ডাকাতি করবা না, তুমি গিয়ে মানুষকে হেল্প করবা। তো আমি যখন দেখবো এরকম কিছু হচ্ছে তখন আমি ওই মানুষকে ভোট দেবো। আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন হয়েছে, তারা অ্যাটলিস্ট এটা বুঝে গেছে যে বড় বড় বুলি দিয়ে যারা আসে তাদেরকে আসলে ক্ষমতায় বসায় কোনো লাভ নেই, আলটিমেটলি আমার ভাগ্য চেঞ্জ হবে না। এখন থেকে আমি দেখতে চাই কে আছে যে নির্বাচিত না হয়ে আমার জন্য কাজ করতেছে, সে যদি নির্বাচিত না হয়ে আমার জন্য কাজ করে তাহলে আমি তাকে ভোট দেবো, সে যেই পন্থী হোক না কেন। আমি আর কোনো মার্কা টার্কা কোনো দল দেখতে চাই না। সো আমি আসলে রাজনৈতিক দল যারা আছে তাদের প্রতি আমার আহ্বানটা এটাই থাকবে যে সামনে নির্বাচন আসতেছে, আমরা সবাই ভোট দিতে চাই, আমরা আপনাকে তখনই ভোট দিব যখন আমি দেখবো যে আমার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনি এখন থেকে কাজ করতেছেন, আপনি আমাকে বিলিভ করান যে আপনি আসলে আমার হয়ে কাজ করবেন, তাহলে আমি আপনাকে ভোট দিব। তো ওই বাংলাদেশটাই আমি দেখতে চাই। ওকে নাজিদুল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ পোস্টে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য আর পোস্টের জন্য। আমার শুভকামনা সবসময়, আপনাদের উন্নতি কামনা করি। থ্যাংক ইউ।